সেকেন্ড টাইম যখন আমি কম্বলটা গায়ে দিয়ে শুই, উইদিন 30 সেকেন্ডস মেবি মোরলেস ঝট করে কম্বলটাও টোটালটা আমার গায়ের থেকে নেমে যায় পায়ের সামনে অবধি। এবার আমার আর কিচ্ছু থাকে না বডিতে, মানে টোটালি চিল্ড, মানে একটা বলে না একটা ঠান্ডা, একটা আমার স্পাইন দিয়ে একটা ঠান্ডা কিছু বেরিয়ে গেল। এই যখনই এই কথাটা ভাবছিলাম, ঠিক একটা ওই যেমন কুকুররা যখন মানে খেপে যায়, মনে করুন তুমি কুকুরটাকে ধরতে যাচ্ছ বা কুকুর যখন অ্যাটাকে ফিল করে যে তাকে অ্যাটাক করা হচ্ছে বা কিছু, তো একটা গ্রাউলিং সাউন্ড করে। আমি সাউন্ডটা ঠিক এখন করতে পারবো না, মানে হ্যাঁ ওরকম টাইপের একটা মানে বিভৎস। আমি ঠিক সেই সাউন্ডটা পাচ্ছি আমার বেডের নিচের থেকে। ঠিক স্টেপ নিয়ে খাটের কোণা থেকে একটা লাফ মেরে সব আঙ্গুল দিয়ে মানে যতটা পারি সুইচ আগে অন করলাম, অন করেই পাশেই দরজা খুলে দৌড়ে বাইরে খালি পায়ে শুধু বারমুডা আর স্যান্ডো গেঞ্জি পরে সোজা বাইরে ওই করিডোর দিয়ে। এবং আই ওয়াজ শাউটিং, कोई है सुनो, कोई है प्लीज हेल्प। आई वाज शाउटिंग लिटरली, बट नोबडी वाज आंसरिंग। কেউ ছিল না, কোনো অ্যান্সার নেই, কিচ্ছু নেই। লাইটটা দিলাম, এবার আমি পরিষ্কার দেখলাম, এবং এটা পরিষ্কারই দেখেছি সেই সময়। সেটা হচ্ছে একটা লাল কাপড়ের মধ্যে কিছু মোড়ানো ছিল, একটা ভাঙা ফটো ফ্রেম ছিল যেটা গ্লাসগুলো ভাঙা, এবং একটা লেবু ছিল শুকনো, অবভিয়াসলি মানে শুকিয়ে গেছে লেবুটা একদম। আমি কিন্তু এটা অরিজিনালি দেখেছি সেই সময়। ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। প্রতিদিনের মতন আমি অরিন্দম, আমি অরুণিমা, আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ঘটনা নিয়ে। প্রতিদিনের মতন হয়তো অনেকগুলো এপিসোডে আমি অনেক ঘটনা যখন মনে আসে বা আমরা যখন কথাবার্তার মধ্যে সেগুলোকে আপনাদের সামনে বলি, তবে আজকে বেশি সেরকম ধরনের কোনো ঘটনা মনে পড়ছে না, তাই আর সেটা নিয়ে এগোচ্ছি না। আজকে উই উইল স্ট্রেট অ্যাওয়ে মুভ উইথ আওয়ার গেস্ট যিনি আছেন আজকে আমাদের সঙ্গে, এবং কয়েকটা জিনিস যিনি গেস্ট আছেন তার কাছে যাওয়ার আগে কয়েকটা জিনিস আমি প্রতিদিনের মতন যেরকম করে বলি সেরকম বলে দিই। সেটা হলো যে আমাদের এখানে যারা তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আসে, তারা কিন্তু কেউ প্রফেশনালি ট্রেন্ড ওরেটার্স বা ন্যারেটার্স নয়। সেই জন্য ভীষণ সুন্দরভাবে তারা গল্প বলবেন এরকমটা এক্সপেক্ট করাটা কিন্তু একটুখানি মানে লাইট নোটে হয়ে যাবে। আর একটা কথা হলো যে আমাদের এই এপিসোডসগুলো মানে সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা, সেগুলো নিয়েই আপনাদের সামনে আসি। সেই জন্য সবকটা ঘটনায় যে প্রচণ্ড ভৌতিক একটা সাংঘাতিক একটা অ্যাম্বিয়েন্স হবে বা একেবারে মানে গায়ে কাটা দিয়ে দেবে এরকম কিন্তু নাও হতে পারে। কারোর মানে যে কোনো ইনসিডেন্টই হোক, সত্যি ঘটনাটা ঠিক যতটুকু সত্যি ততটুকুই। সো এবার আমরা কথা বলি যে আজকে আমাদের যে গেস্ট আছে, আজকে আমাদের সঙ্গে আছে স্মৃতিমান অটোমোবাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, এবং বাকি পরিচয়টা স্মৃতিমানের মুখ থেকে শুনে নেব। নমস্কার, প্রথমত তো অসংখ্য ধন্যবাদ। এই মানে খুব একটা ইন্টারেস্টিং সত্যি কথা, আমি যখন শুনি যে এরকম একটা শিলিগুড়ির বুকে এরকম একটা জিনিস নিয়ে কেউ করছে, আই এম রিয়েলি প্রাউড। অ্যান্ড এই জিনিসটা সত্যিকার একটা স্পুকি ব্যাপার, এবং যাদের ঘটেছে তারা অ্যাকচুয়ালি জানে, তারা আমার সঙ্গে হয়তো রিলেট করতে পারবে আমি কী বলতে চাচ্ছি। তারা সবসময় চায় যে এক্সপিরিয়েন্সগুলো যদি কাউকে বলে বোঝাতে পারতাম, যেটা খুব টাফ হয়ে যায়। অনেক সময় সামনের লোক ভাবে যে হয়তো মিলিয়ে বলছে, বানিয়ে বলছে বা মিশিয়ে বলছে, বাট যারা যেটা নিজের থেকে এক্সপিরিয়েন্স করেছে তারা জানে যে কতটা সেটা সত্যি, কতটা সেটা মিথ্যা। বাট অসংখ্য ধন্যবাদ অরিন্দম, অসংখ্য ধন্যবাদ অরুণিমা, এরকম একটা সুন্দর একটা আইডিয়া তুলে আনার জন্য, আর যেখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য, আমাকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জনকে।
আমি দর্শককে বলতে চাই আমার নাম হচ্ছে স্মৃতিমান সেনগুপ্ত। আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ বর্ন ইন গুয়াহাটি, মানে সেখানে আমার ক্লাস 2-3 অবধি পড়া। তারপরে বাবা ব্যাংক এমপ্লয়ি ছিলেন, উনি ট্রান্সফার হয়ে চলে আসে শিলিগুড়ি। আমার মামা বাড়ি এখানে শিলিগুড়িতে। আচ্ছা। তো এখানে তারপরে আমার বাকি জীবন মানে 12 অবধি আমি এখানেই পড়াশোনা করি। তারপরে তুমি কোন তোমার স্কুলিং তো শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে পড়া। হ্যাঁ, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। তারপরে আমি এখান থেকে বাইরে চলে যাই চেন্নাইতে মোটামুটি ছিলাম প্রায় 9 বছর থেকে 10 বছর। মানে আমার কেরিয়ার থেকে শুরুর থেকে আরম্ভ করে ইভেন আমি আফটার ম্যারেজ আই অলসো মানে আমি বউকেও নিয়েও ওখানে যাই। আচ্ছা। তারপরে দেন কিছুটা হোমসিক, কিছুটা অনেক কিছু ব্যাপারে যখন আই গট এ চান্স ইন কলকাতা, রিটার্ন ব্যাক টু হোম টাউন, অ্যাটলিস্ট ঘরের তো কিছুটা কাছে, সেই লোভটা সামলাতে না পেরে আই অ্যাগেন গেট ব্যাক টু ক্যালকাটা। অ্যান্ড তারপরে কলকাতা থেকে কিছুদিন থাকার পরে তারপরে অ্যাগেন সুযোগ পাই শিলিগুড়ি আসার। অবভিয়াসলি শিলিগুড়ি আমার নিজের জায়গা, তো ওই লোভটাও সামলাতে পারি না। তো ফ্রম লাস্ট 2019 আই এম ইন শিলিগুড়ি অ্যান্ড আই এম ইন অটোমোবাইল ফিল্ড, চলছে ওটা নিয়ে। বেশ। আর তুমি সরি একটা মাঝখানে ডিস্টার্ব করলাম। তুমি যে বললে একটা ঘটনা, অ্যাকচুয়ালি আমি আজকে ভেবেছিলাম 2টো ঘটনা বলবো। একটা হচ্ছে আমার বাবার, যেটা আমার বাবার মুখের দিকে শোনা, এবং তখন আমার ঠাকুমাও ছিলেন জিনিসটা অথেন্টিকেট করার জন্য আর কি, যে হ্যাঁ এটা হয়েছিল। তারপরে হচ্ছে আমার নিজস্ব, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। সো লেটস মুভ অন। যে প্রথম ঘটনা, যেটা আমি আর দর্শকদের আর আমাদের অত ওয়েট করাবো না, যেই ঘটনাগুলো বলতে এসেছি অ্যাকচুয়ালি যেইটা নিয়ে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা, সেটা হচ্ছে আমার খুব ছোটোবেলার ঘটনা। তখন আমি ক্লাস 1 বা 2তে পড়ি, আমার মালিগাঁওতে, গুয়াহাটিতে মালিগাঁওতে আমাদের বাড়িতে। তো রাতে খেতে বসেছে, মা খাওয়াচ্ছে আমাকে, তো আমি খাচ্ছিলাম না সেই সময়। বাবা আমাকে তখন বলে যে তুই খাচ্ছিস না, তোকে একটা ভূতের গল্প শোনাই। তো আমি প্রথমে ভেবেছি গল্প, তো আমি গল্পের মতো করেই শুনি অ্যাকচুয়ালি, কিন্তু ঠাকুমা সেখানে সামনে বসেছিলেন। তো বাবা আমাকে প্রথম যে গল্পটা বলেন, বাবা অ্যাকচুয়ালি খুব ভালো অ্যাথলিট ছিলেন, সিঙ্গার প্লাস অ্যাথলিট। তখনকার দিনে অনেকেই অ্যাথলিটের সঙ্গে বেশি যুক্ত ছিল, এখন তো আমরা হয়ে ওঠে না। তো বাবা খুব ভালো ফুটবল খেলতেন, ক্লাবের হয়ে ফুটবল খেলতেন। তো বাবার অভ্যাস ছিল ডেইলি ভোরবেলা 6:30টার সময় বাবার এক বন্ধু ছিল বিশু নামে, বিশু কাকু, সে আমি চিনি বিশু কাকুকে, এখন বাবাও এক্সপায়ার করে গেছেন, উনিও এক্সপায়ার করে গেছেন। তো বিশু কাকু বাবাকে সকালবেলা এসে, বাবার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, সকালে এসে গেটের সামনে দাঁড়িয়ে মানে ফুটবলটাকে ঠিক মাটিতে যে ধাক্কা দিলে যেটা সাউন্ড বাউন্স করলে যে সাউন্ডটা হয়, সেই সাউন্ড করতে করতে বাবাকে ডাকতেন পিছন থেকে, মানে দরজার বাইরের থেকে। বাবার ডাকনাম ঝুমুর ছিল। তো এই ঝুমুর বেরিয়ে আয়, কিরে যাবি না, কটা বাজে, ঠিক এইভাবে। তো বাবা একদিন এরকম ঘুমোচ্ছিলেন, হঠাৎ করে এরকম গেটের বাইরে ঠিক সেম বিশু কাকুর মতো ফুটবলের সাউন্ড এবং ওনার মতোই গলা। আমি ওনার মতো কেন বলছি, আসছি ঘটনাটায়, যে ওরকমই আওয়াজ করছে আর পিছন থেকে ডাকছে, এই ঝুমুর কিরে কটা বাজে, আসবি না। বাবার তো অভ্যাস ছিল যে ওর ডাকে উঠে যাওয়া, উঠে গিয়ে রেডি হয়ে বেরিয়ে যাওয়া। বাবা ঝট করে উঠলেন, উঠে একদম মুখ টুক ধুয়ে ফটাফট জামা টামা পরে বাস বেরোতে যাবেন, ঠিক সেই মোমেন্টে ঠাকুমা ফট করে পেছন থেকে ধরে, এই কই যাস, মানে আসামের তো ওরা একটুখানি ওরকম করেই বলো, কিরে কই যাইতেছস, টাইম কত হয়েছে, তুই কই যাস। মা বলে কেন, বিশু আসছে, যাবো না, ডাকতেছে, তুমি দেখো শোনো নাই, তুই ঘড়ি দেখছস, ঘড়িতে কটা বাজে, তুই এখন বিশু কই। বাবা কেন, বাইরে ওই যে আওয়াজ হইতেছে তুমি শুনতে পাও না নাকি। তখন ঠাকুমা বলে দাঁড়া, কয়বার ডাকছে তোরে, আরে তুমি কেন ফালতু আর কি মারছো। বাবা অবভিয়াসলি বলে না দাঁড়া, আমি কইতাছি দাঁড়া, ওরা ডাকতে দে। বাবা যখন ঘড়ির দিকে তাকায় তখন দেখে প্রায় 1:45। মানে আমি বলছি এখন আমার মানে হয়তো জিনিসটা ফিল করতে পারবে। তো 1:45 রাত। তখন বাবার অবভিয়াসলি বাবা ভিতর থেকে একটা আওয়াজ দেয়, একবার আওয়াজ দেয় বাবা যে আসছি দাঁড়া, কিরে তাড়াতাড়ি কর, যাবি না, কটা বাজে, তাড়াতাড়ি বেরো, আমার সময় নেই কিন্তু। এভাবে বাবাকে প্রভোগ করার চেষ্টা করছে। তখন বাবাকে নাম ধরে কিন্তু একবারই ডেকেছিল। তখন ঠাকুমা বলছে চুপ করে দাঁড়া, আরেকবার ডাকতে দৌড়ে, আবার ডাকছে ঝুমুর, কিরে বেরোবি না, সেম সাউন্ড। বাবা কোনো অ্যান্সার করেনি। তারপরে প্রায় বাবা যতটুকু বলছে, তারপরে প্রায় 30 সেকেন্ড 1 মিনিট ক্রস হয়ে যায়, আস্তে আস্তে ফুটবলের সাউন্ডটাও কমে যায় এবং তৃতীয়বার ডাকার আসে না। তখন ঠাকুমা বাবাকে বলে যে শুনছস দেখছস, কাল বিশুরে কবি
ও আইছিল কি আয় নাই। অ্যাকচুয়ালি অনেকেই হয়তো আমাদের দর্শক বন্ধুরাও হয়তো রিলেট করতে পারবেন, অনেক ছোটোবেলায় হয়তো অনেকের কাছ থেকে হয়তো গল্পটা শুনেছেন, যেটা আমরা বলি নিশির ডাক। হয়তো সেরকমই কোনো ঘটনা ছিল। এবার সেই ঘটনাটা বলার সময় বাবা যখন বলছিলেন, ঠাকুমাও কিন্তু ওখানে বসেছিলেন। তো ঠাকুমার কাছে যখন আমি জিজ্ঞেস করি যে ঠাকুমা বাবা কি বলছে, বলে হ্যাঁ হইছে, আমি কইতেছি আমি তো দেখছিলাম, আমি না থাকলেও তোর বাবারে তুই পাইতি না। মানে এই ঘটনাটা শুনতে শুনতে যেটা মনে হলো, আমি জানি না এটা কতটা সত্যি, বাট ছোটোবেলায় কিন্তু ঠাকুমার কাছে শুনেছি এবং আরও যারা মানে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের কাছে শুনেছি কথাটা, যে নিশি নাকি 3 বার ডাকে না। হ্যাঁ আমিও তাই শুনেছি, 2 বার ডাকে। হ্যাঁ আমি তাই শুনেছি। এবং ইনফ্যাক্ট মানে তোমাকে যদি রাত বেরাতে কেউ যদি ডাকে, মানে তখন বলতো আর কি যে ওয়েট, যাস না, 3 বার ডাকতে দে। এইটা জানি, কিন্তু ও এটা নিশির সাথে কিছু আছে। এক্স্যাক্টলি নিশির সঙ্গেই রিলেটেড। মুভিতেও বলে যে ও যে কেউ যদি বেরিয়ে যায় তাকে নাকি সে সম্মোহন করে টেনে নিয়ে যায়। ভ্রান্তিবিলাসে, ইয়েস ভ্রান্তিবিলাসে ছিল। ভ্রান্তিবিলাসে একটা ওই সিন আছে। অ্যাকচুয়ালি ওটা তখন ছিল না, কিন্তু বাড়ির লোকজন বলছিল না 3 বার ডাকতে দে তারপরে বেরো। রাইট, দ্যাট ওয়াজ দ্য কারেক্ট একটা এক্স্যাক্ট রিজন অ্যাকচুয়ালি। তো মানে এরা বলে যে নিশির ডাকে যদি কেউ সাড়া দেয়, মনে করো খুলে বেরিয়ে গেল, তাকে কেউ আটকালো না, আমি জানি না কতটুকু সত্যি মিথ্যা, বাট বলে যে তাকে নাকি সম্মোহন করে নিয়ে যায়, নিয়ে গিয়ে নাকি তারপরে তারপরে মেরে ফেলে বা কিছু করে। তো ব্যাপারটা হচ্ছে এই ঘটনাগুলো আমিও বিশ্বাস করতাম না এক সময়, মানে আমিও ভাবতাম যে হয়তো মনের ভুল, হয়তো মানে কেউ হয়তো ভুল ভাবছে, ভুল শুনছে, এরকম সম্ভব না। সায়েন্সের স্টুডেন্ট, বাইরে পড়াশোনা করেছি, একা থেকেছি কতবার কত জায়গায়, কোনোদিন এসব কোনোদিন ফিল হয়নি। বাট যদি আমি আমার সেকেন্ড গল্পে আসি, যেখানে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, তো সেই গল্পটা যদি আসি তাহলে কিন্তু সেটা একটা পুরোপুরি আমার যে বিশ্বাসটাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনাটা। এখনও পর্যন্ত আমি যদি সেই ঘটনাটা চিন্তা করি বা রিলিভ করি অ্যাকচুয়ালি, তো এখনও পর্যন্ত কিন্তু আমি বুঝে উঠতে পারি না যে অ্যাকচুয়ালি কী হয়েছিল। বাট প্রত্যেকটা সিন আমার কাছে এখনও মানে চোখ বন্ধ করলেই দেখতে পাবো, মানে প্রত্যেকটা সিন আমার কাছে হয়তো জীবন্ত, হয়তো কালকের বা পরশু দিনের ঘটনা অত মনে নেই, বাট সেই রাতের ঘটনাটা আমার এখনও মানে গায়ে কাটা দেয় আর কি, এরকম ঘটনাটা। তো সেই ঘটনাটায় তাহলে আমি আসি নেক্সট ঘটনাটায়, সময়ে না ইয়ে করে। সেটা হচ্ছে ইন দ্য ইয়ার অফ 2013 or 14, আমি কারেক্টলি রিমেম্বার করতে পারবো না কোন ইয়ারে ছিল, কারণ 2012 স্টার্টিংয়ে আমি চেন্নাই থেকে রিটার্ন ব্যাক করি ক্যালকাটায়। সেই সময় আমি একটা এগ্রিকালচারাল ইকুইপমেন্টস কোম্পানিতে ছিলাম অ্যাজ এ মার্কেটিং হেড। টোটাল এরিয়াটার মার্কেটিংটা আমি দেখতাম, মানে আমাকে টোটাল ইস্ট জোনটাই দেখতে হতো। ইস্ট জোন মানে আমি কলকাতা, ওদিকে ঝাড়খণ্ড, তারপরে বিহার, উড়িষ্যা, পুরোটাই। তো সেই সূত্রে আমি একদিন, আমার যতটুকু মনে আছে, জনশতাব্দী বলে একটা ট্রেন যায় যেটা কলকাতা থেকে পাটনা, আমি কোনো ট্রেনেই পাইনি অ্যাকচুয়ালি। পাটনা আমি কোনো ট্রেনে পাইনি, কারণ জনশতাব্দীর টাইমিংটা খুব বাজে। ও দুপুরবেলা ছাড়ে কলকাতা থেকে, মানে সেদিন সকালেই মানে পাটনার থেকে ছাড়ে, কলকাতায় আসে, আবার কলকাতা থেকে দুপুরবেলা ছেড়ে রাত 10:30টায় পাটনা ইন করে। আচ্ছা। তো আমি বাধ্য হয়ে সেই ট্রেনে যেতে হয়, পরের দিন মিটিং আছে, মিটিং অ্যাটেন্ড করতেই হবে। হ্যাঁ, তো প্রায় ওই 10:30 পৌনে 11টা নাগাদ আমি পাটনা জাংশনে পৌঁছাই। যখন পৌঁছোই তখন মোটামুটি পাটনা জাংশন এখনকার মতো তো অতটা ইয়ে ছিল না, মানে অতটা জাঁকজমক ছিল না, মানে গাড়ি ঘোড়াও পাওয়া যাচ্ছিল না ঠিক করে। আমি তখন জানতাম না জাংশনের সামনে অনেক হোটেল আছে। আমার হয়তো ফার্স্ট বা সেকেন্ড ভিজিট ছিল পাটনায়। তো আমি ভাবলাম যে একটা সিটির সামনাসামনি এমজি মার্কেট বা ওদিকে কোথাও, যেখানে সিটির কাছাকাছি আমি যদি একটু, যেখানে কনভেন্টগুলো ভালো পাওয়া যাবে। তো আমি একটা রিক্সা নিয়ে বলি যে भैया मुझे कोई अच्छा वाला होटल में रुका दीजिए। तो तखन उन्नी बोलें जे नहीं भैया इतने रात को तो होटल मिलना मुश्किल है। मैं बोला देखिए अब बाहर से आया हूँ, अब मुझे पता भी नहीं है, मैं होटल सब पुराना बुकिंग भी नहीं है मेरे पास। तो बोले ठीक है आप बैठिए ना, हम देखते हैं कुछ ना कुछ जुगाड़ लगा देंगे। ভালো কথা। তো আমাকে নিয়ে গিয়ে, আমি এক্স্যাক্ট লোকেশনও আমার মনে নেই অ্যাকচুয়ালি, তো কোনো একটা হোটেল ছিল বলে, এরকম কিছু একটা হোটেল ছিল, এটা আমি বেকার নাম নিয়ে তো লাভ নেই। তো ওখানে একটা চৌমাথার মধ্যে জাস্ট বাঁদিকে গলিতে ঢুকে ডান হাতে হোটেলটার এন্ট্রান্সটাই স্পুকি ছিল আর কি, বলতে এখন আমার মনে হয় আর কি, সেই সময় ফিল হয়নি, কারণ রাত্রেবেলা তখন আমার কাছে কোনো অপশন ছিল না। তো আমি বাইরের থেকে জাস্ট নর্মাল রুটি সবজি নিয়ে নিই, যা পাই, যে রাতে কিছু খেতে হবে,
হোটেলের এন্ট্রান্সটা যদি বলি, দুটো বিল্ডিংয়ের মাঝখানে সরু গলি, ওই গলি দিয়ে একদম মোটামুটি ধরে রাখো 1-150 মিটার যাওয়ার পরে একটা কলাসপোলের গেট। প্রথমে তো গেটের সামনে গিয়ে ভাইয়া 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 করে অনেকক্ষণ চিৎকার করার পরে একজন ঘুম থেকে উঠল, সেই প্রায় 10:30, 11টা বাজে, ও ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। তো ঘুম থেকে উঠে এসে বললো কা চাইয়ে, আমি বলছি রুম চাইয়ে, বলে রুম চাইয়ে, বলে হ্যাঁ রুম হ্যাঁ, হ্যাঁ এগো রুম হ্যাঁ। আমি বললাম ভালো কথা, এগো রুম হ্যাঁ তো মুঝে একেই চাইয়ে। যাই হোক, আমি একাই ছিলাম, আমি বললাম রাতটা কোনো মতে কাটিয়ে নিই, সকালবেলা তো দেখা যাবে। তো ঢুকি যথারীতি, উনি খুলে দেন, আমি রিক্সাওয়ালাকে যা ওর পাওনা মিটিয়ে দিয়ে আমি ভিতরে ঢুকে আমি রুমে যাই। রুমটা কেমন ছিল আমি যদি একটু বলি তাহলে হয়তো দর্শকরা একটুখানি জিনিসটা ইমাজিন করতে পারবে। তো মানে সিঁড়ি একটা নিচের ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে টোটালটা করিডোর সিস্টেম, একটা লম্বা একটা গলির মতো করিডোর সিস্টেম, দুপাশেই রুমস। হ্যাঁ মানে ওই যেরকম হোটেলের লবিগুলো যেরকম লবি, বাট ওটা কিন্তু অতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা অতটা কিছু ছিল না, কারণ সেই সময় আমার অত দেখার বা বাছাই করার সময় ছিল না, যা পেয়েছি তাই আর কি। তো আমি যখন হোটেলের রুমটা লাস্ট একটা রুম ছিল বাঁ হাতে লেফট হ্যান্ড সাইডে, মানে উঠে গিয়ে লাস্ট রুমটা আমাকে বললো যে ইয়ে আপকা রুম হ্যাঁ। আমি বললাম ঠিক আছে। রুমটা ঢুকলাম, রুমটা প্লাইউডের গেট ছিল, সেটাতে কোনো রকম মানে কোনো রঙও মারা নেই, কিছু মারা নেই, শুধু প্লাইউড, আর কিচ্ছু নেই। তো ওই প্লাই গেট দিয়ে আমি ভেতরে ঢুকলাম। রুমটার পজিশনটা আমি একটু বোঝাই, কেন বোঝাচ্ছি, রুমে কোথায় কী ছিল, কারণ এটা আপনাদেরকেও বলছি কেন আমি, হয়তো আপনাদের মনে হতে পারে এত এলাবোরেটলি কেন বলছে, কারণ যেই ঘটনাটা আমি বলতে চলেছি সেটাতে রুমের পজিশনটা বা রুমের জিনিসপত্রের পজিশন সেটা কিন্তু খুব মায়নে রাখে। রুমটা মানে ঢুকলেন মানে মনে করো ঢুকলো তোমরা, বাঁ হাতে হচ্ছে টিভি একটা লাগানো ছোটো, ওই টিভির পাশে হচ্ছে সুইচ বোর্ড, সেটা হচ্ছে আর কোনো সুইচ বোর্ড নেই, ব্যাস ওখানেই সুইচ বোর্ড আছে, নিচে একটা টেবিল, একটা ফোন টোন কিছু নেই, আর ঠিক তার অপোজিটে হচ্ছে মোটামুটি অনেকটাই গ্যাপ একটা খাট, আর সেটা শীতকাল ছিল, ওই একটা রেলের যে কম্বলগুলো হয় না ব্ল্যাক কালারের, মিলিটারি কম্বল, রাইট এই মিলিটারি কম্বল টাইপের একটা কম্বল রাখা ছিল। আমার তো প্রথমে মনে হলো যে, আমি তখন ভাবলাম যে থাক, খেয়ে দিয়ে তো ঘুমোতেই হবে, কালকে সকালে দেখা যাবে, কালকে সকালে মিটিং আছে, থাক। তো আমি যথারীতি খেয়ে দিয়ে, আর একটা কথা, আমার কাছে তখন অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, তখন এই জাভার যে কিছু মোবাইল বেরিয়েছিল, সিম্বিয়ান জাভার যে মোবাইল, বড় স্ক্রিন মোটামুটি, তো সেইটা ছিল। আমার সবসময় অভ্যাস ছিল, এখনও সেই অভ্যাসটাই আছে, আমি খুব সিরিজের পোকা, ইংলিশ সিরিজ, সিনেমা, মানে অনেকেই জানে যারা আমার ক্লোজ যে আমি খুবই এগুলো জিনিস নিয়ে ঘাটাঘাটি করি আর কি। তো আমি ওই ট্যুরে যাওয়ার সময় সবসময় আগে ওই মোবাইলে একটা করে সিনেমা নিয়ে যেতাম। আমি এখনো অনেক সময় করি, এখন মানে অনেক জায়গাতেই হয় না যে নেট সার্ভিস ঠিক করে পাওয়া যাচ্ছে বা হয়তো ট্রেনে ট্রাভেল করছি, কিছু কয়েকটা যদি লোড করা থাকে সিনেমা বা সিরিজ, ওই দেখতে দেখতে সময় কেটে যায় সুন্দর। আর আমার ওই জিনিসগুলোর প্রতি একটা, কারণ ওদের যে ডিরেকশন, ওদের যে মানে যাদের যেভাবে ওরা স্টোরিটাকে বিল্ড আপ করে আমার খুব ভালো লাগে। যাই হোক, সেটা অন্য চ্যাপ্টার চলে গেল। তো আমি খেয়ে দিয়ে যথারীতি মোটামুটি 12টা সাড়ে 12টা নাগাদ আমি ওই সিনেমা দেখতে শুরু করি। তো হয়তো 1-1.5 ঘন্টা হবে, ঘুম পায়। তো আমি মোটামুটি মোবাইলটা অফ করে শুয়ে পড়ি, লাইট অফ করে সব কিছু অফ করে আমি অন্ধকারের মধ্যে শুয়ে পড়ি। শুয়ে পড়ে ঠান্ডা যেহেতু ছিল, কম্বলটাকে গায়ে বুক অবধি দিয়ে শুই। আমার একটা স্বভাব আছে, আমি শুলে কিন্তু বেশি নড়াচড়া করি না, আমি যেভাবে শুবো সেভাবেই। তো আমার হঠাৎ করে মনে হলো আর কি যে আমার গায়ের যে কম্বলটা মানে আস্তে করে সরে গেল নিচের দিকটা। আমি তখনও ঘুমে তন্দ্রায়। তো আমি ভাবলাম হয়তো হতে পারে আমার নিজের পা লেগেই হয়তো কম্বলটা ডাউন হয়ে গেছে। আমি কম্বলটাকে টেনে নিয়ে আবার বুকের সামনে নিয়ে শুই। সেকেন্ড টাইম আফটার মেবি, আমার মনে নেই কারণ ঘুমেছিলাম, বাট মনে হলো সঙ্গেই হলো ব্যাপারটা, বাট হয়তো হতে পারে, ঘুমের মধ্যে তো বোঝা যায় না টাইমের ব্যাপারটা। কিছুক্ষণ পরে দেখি আবার কম্বলটা মোটামুটি অনেকটা ডাউন হয়ে গেল। আমি বললাম এটা কী হলো? তখন আমার একটু কেমন যেন গাটা ইয়ে করে ওঠে, আর অন্ধকার, টোটালি অন্ধকার, তো একেবারে মুভি। হ্যাঁ, সে বলতেই পারো। বাট আমি তখন ভাবি যে না, হয়তো আমারই ভুল হয়েছে, সেকেন্ড টাইম তাই ভাবি। এবার আমি যখন শুই, আমার তখনও ঘুম আসেনি, মানে জাস্ট তন্দ্রায় আছি, মানে ঘুমটা আসবে, মানে ঘুম যেহেতু ভেঙে গেছিলো। তো সেকেন্ড টাইম যখন কম্বলটা নেমে গেল, আমার তো পুরোপুরি শরীর ঠান্ডা হয়ে গেছিলো আর কি। আমি বললাম ব্যাপারটা কী হলো?
এরকম তো মানে আমি তো এতটা তো স্বপ্ন দেখছি বা এরকম তো হতে পারে না। আমি তাও ভাবলাম যে না, হতে পারে, হয়তো আমারই পা লেগে বা কিছু লেগে কম্বলটা নেমে গেছে। যখন ওটা এই সেকেন্ড টাইম যখন আমি কম্বলটা গায়ে দিয়ে শুই, উইদিন 30 সেকেন্ডস মেবি মোরলেস ঝট করে কম্বলটাও টোটালটা আমার গায়ের থেকে নেমে যায় পায়ের সামনে অবধি। এবার আমার আর কিচ্ছু থাকে না বডিতে, মানে টোটালি চিল্ড, মানে একটা বলে না একটা ঠান্ডা, একটা আমার স্পাইন দিয়ে একটা ঠান্ডা কিছু বেরিয়ে গেল। আমি না নড়তে পারছি না চড়তে পারছি, আমি টোটালি স্টান্ট। এটা হলো কি, এবার আমি না উঠবো কি করব কিচ্ছু বুঝতে পারছি না। হলোটা কি ব্যাপারটা আমার সঙ্গে, এটা কি অরিজিনালি হচ্ছে নাকি আমি স্বপ্ন দেখছি? যখনই এই কথাটা ভাবছিলাম, ঠিক একটা ওই যেমন কুকুররা যখন মানে খেপে যায়, মনে করুন তুমি কুকুরটাকে ধরতে যাচ্ছ বা কুকুর যখন অ্যাটাক ফিল করে যে তাকে অ্যাটাক করা হচ্ছে বা কিছু, তো একটা গ্রাউলিং সাউন্ড করে। আমি সাউন্ডটা ঠিক এখন করতে পারবো না, মানে হ্যাঁ ওরকম টাইপের একটা মানে বিভৎস। আমি ঠিক সেই সাউন্ডটা পাচ্ছি আমার বেডের নিচের থেকে, মানে আমি বোঝাতে পারবো না। আমি যে আমার তুমি সাউন্ডটা পাচ্ছ বেডের তলা থেকে এক্স্যাক্টলি, মানে ঠিক আমার পায়ের সামনে। মনে হচ্ছে যে কোনো কুকুর রেগে গিয়ে ওই গাউলিং সাউন্ড করছে। আমি এখনও আমার গায়ে মানে ওই কথাটা চিন্তা করলে টাক কাটা দেয়। তো আমি কি করি, সঙ্গে সঙ্গে আমি কোনোভাবে কম্বলটাকে নিয়ে আমার মাথা পুরোটা মুড়িয়ে ফেলি। মানে তখন আর মানুষের কিছু থাকে না, মানে ওই সময়টায় যখন মনে হয় যে না ওইটুকু আমি যদি হয়তো কম্বলটা ঢেকে নিই হয়তো আমি বেঁচে যাব। কম্বলটা ঢেকে নিই, এবার আমি হাত দিয়ে খুঁজছি আমার মোবাইলটা, আমার বেডের নিচের মোবাইলটা। আমার মোবাইলে টর্চ আছে, কারণ পুরো রুম তো অন্ধকার। সাউন্ডটা তখনও কন্টিনিউ চলছে। মানে আমি ইয়ের থেকে বার করলাম মোবাইলটা। প্রথমে তো কম্বলের ভিতরে চোখ খুলতেই পারছি না আমি, তখন আমি চোখই খুলতে পারছি না, এমন সিচুয়েশান আমার। আমি জাস্ট মোবাইলটা বার করলাম, লাইটটা জ্বালালাম, টর্চের লাইটটা জ্বালিয়ে প্রথমে কম্বলের ভিতরে দিলাম। অ্যান্ড আই ওয়াজ স্টিল হিয়ারিং দ্য সাউন্ড। মানে আমি তখন ভাবি যে কী করবো, এটা আমাকে এখানেই শেষ সব কিছু, আমি কি আর বাড়ি যেতে পারবো? মানে কয়েক সেকেন্ডের জন্য না সব গুলিয়ে যাচ্ছিলো কেমন জিনিসগুলো। মানে যখনই লাইটটা করে আমি তখন ভাবলাম যে না, এইভাবে তো আমি দম আটকে যাচ্ছিলাম, আমি নিঃশ্বাস নিতে পারছি না, এমন সিচুয়েশন হচ্ছিলো। তখন ভাবলাম যে না, এইভাবে তো থাকা যাবে না, আমি এইভাবে কী করে থাকবো, আমাকে দেখতেই হবে জিনিসটা কী আছে। আয়তার মরেই বাঁচি, দেখা যাবে, সেটা পরের কথা। আমি কম্বল নামিয়ে জাস্ট লাইটটা এরকম করে, চোখটা বন্ধ তখনও আমার, লাইটটা যে এরকম দিই সাউন্ড বন্ধ হয়ে যায়, টোটালি সাইলেন্ট। আমি লাইটটা দিই, এবার আস্তে আস্তে চোখটা খুলে দেখি কিচ্ছু নেই রুমে, কোথাও কিছু নেই। আমি চারিদিকে লাইটটা দিই, ঠিক মানে আমি যেরকম হয় মানে ঝটঝট ঝটঝট করে একদিকে একবার চোখ বুলিয়ে নিই। এবার আমার টার্গেটটা ছিল রুমের লাইটটা জ্বালাবো কী করে, যেটা আমি দর্শক বন্ধুদের প্রথমে কেন আমি বলেছিলাম যে রুমের অ্যাম্বিয়েন্সটা কেন আমি বুঝিয়েছিলাম যে সুইচটা কোথায় আছে। অ্যাকচুয়ালি আমার আর সুইচের মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ, সেই গ্যাপটা আমি কভার করবো কী করে। আমি ভাবছিলাম বিছানার থেকে হয়তো পাটা নামালেই কিছু হয়ে যাবে। কারেক্ট, কারণ ওই খাটের তলার থেকে তো সেই সাউন্ডটা পাচ্ছিলাম এক্স্যাক্টলি। তো আমি ভাবছিলাম যে আমি কী করে যাবো, সুইচ অবধি পৌঁছবো কী করে। তখন ভাবলাম যে না, এইভাবে তো হয় না। আমি জাস্ট স্ট্রেট খাটের উপর দাঁড়িয়ে পড়লাম। জাস্ট সিনটা আপনারা বিশ্বাস করবেন না, খাটের উপর স্ট্রেট দাঁড়িয়ে পড়লাম। প্রথমে কিছুটা স্টেপ পেছনে নিলাম, মানে একটা জাম্প। হ্যাঁ, ইয়েস, এক্স্যাক্টলি। জাম্প করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। তো কিছুটা একটা পেছনে নিলাম, ঠাকুরের নাম করলাম, বজরংবলীর নাম করা শুরু করে দিলাম, যা হবে হবে। ঠিক স্টেপ নিয়ে খাটের কোণা থেকে একটা লাফ মেরে সব আঙ্গুল দিয়ে মানে যতটা পারি সুইচ আগে অন করলাম। অন করেই পাশেই দরজা খুলে দৌড়ে বাইরে, খালি পায়ে, শুধু বারমুডা আর স্যান্ডো গেঞ্জি পরে সোজা বাইরে ওই করিডোর দিয়ে। এবং আই ওয়াজ শাউটিং, কোই হ্যায় শুনো, কোই হ্যায়, প্লিজ হেল্প। I was shouting literally, but nobody was answering. কেউ ছিল না, কোনো অ্যান্সার নেই, কিচ্ছু নেই। যেই সিঁড়ি দিয়ে নামার যে জায়গাটা ছিল সেখানে একটা কসবল গেট দিয়ে বন্ধ, সেটা তালা মারা। আমি অবাক হয়ে গেলাম, ওখানে এতগুলো রুম, কোনো রুমে কেউ ছিল? আমি আজও জানি না কোনো রুমে কেউ ছিল কিনা। কারণ আমি কেন বলছি কেন জানি না, আওয়াজ হয়তো তাদের কাছে, তাদের
কান তার অবধি অবধি পৌঁছলোই না হয়তো। হয়তো হতে পারে এরকম কিছু। তো এবার আমি করিডোরের এক কোণে দাঁড়িয়েছি, আমার রুমের দরজাটা খোলা, লাইটটা জ্বলছে, আর আমি করিডোরে একদিকে দাঁড়িয়েছি। তখন আমার হার্টবিট মোটামুটি একটু কন্ট্রোলে এসছে, মানে আমি একটু মুখটুক তো শুকিয়ে গেছে, ভিতরে তো সব শুকিয়ে গেছে। হ্যাঁ, মানে ওরকমটা প্যালপিটেশন সিচুয়েশনে যেটা হয়, নিজের হার্টবিট নিজেই শুনতে পাই। একদম এক্স্যাক্টলি মানে আমি নিজের হার্টবিট নিজেই শুনতে পাচ্ছিলাম সেই সময়। তো আমি কোনার থেকে আস্তে আস্তে যাবো, রুমে ঢুকবো। তারপরে চিন্তা করলাম এখন এত রাতে তো কেউ আমাকে সারাও দিচ্ছে না, কিছু করছে না, আমার কাছে তো উপায় নেই রুমে ঢোকা ছাড়া, আমাকে তো ঢুকতেই হবে। তো তারপরে আমি ঠাকুরের নাম করলাম, বললাম না ঢুকেই যাই, যা হবে দেখা যাবে। আস্তে 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 গেটের সামনে গেলাম। প্রথমে গেটটাকে ধাক্কা মেরে দেখলাম গেটের পিছনে যদি কেউ থাকে, যেটা নর্মালি হয়। ধাক্কা মেরে আগে গেটটাকে চেক করে নিলাম যে না পেছনে কেউ নেই। তারপরে ঠিক গেটটাই এন্টার করে গেটটাকে বন্ধ করে দিলাম, কারণ অন্য হোটেল, আমার ভেতরে ল্যাপটপ আছে, অনেক কিছু আছে, আমি যদি বাই চান্স খোলা রেখে দিই সম্ভব না, তো যে কিছু হতে পারে। তা আমি ঠিক সেম যেভাবে আমি লাফ দিয়ে নেমেছিলাম, আমি ট্রাই করলাম সেভাবে যতটা কাছে না যাওয়া যায় খাটের, লাফ দিয়ে আগে। ওই খাটের নিচে দেখোনি না? বলছি আসছি ওখানে, মানে ওটাও একটা আলাদা ব্যাপার। তো আমি লাফ দিয়ে সেই খাটে উঠে যাই। লাইট তো জ্বালা, এবার একটু হলেও সাহস আছে যে লাইট জ্বলছে, আওয়াজটা নেই। আমি যখন খাটে উঠে বসি, প্রথমে কি করব বুঝতে পারি না, বসে বসে ঠাকুরের নাম করি, হনুমান চালিসা পড়ি। তো উনি ছাড়া তো আর কেউ নেই, যাই হোক। তো হনুমান চালিসা পড়ি বারবার করে। তারপরে আমি শুয়ে পড়ে ভাবি কালকে মিটিং আছে। তো ওই সময় তো আমাকে ঘুমোতে হবে, উপায় নেই, কি করা যায় এখন। আমাকে তো ওইভাবে ওই অবস্থায় তো ঘুমও আসছে না, কারণ যতক্ষণ আমি এই ফিলটা না করতে পারছি যে খাটের নিচে কী ছিল, আমি কিসের সাউন্ডটা শুনেছিলাম অ্যাকচুয়ালি, ওটা আদৌ কি আমার মানে ইমাজিনেশন ছিল বা সত্যি ছিল, তো ওটা না দেখা অবধি তো আমার ঘুম আসছে না। তো চেষ্টা করলাম, হলো না, কারণ না আমাকে খাটের নিচে দেখতেই হবে, আর কোনো উপায় নেই। এবার ঘরে তো লাইট অন, বাট খাটের তলাটা তো অন্ধকার, সেটা দেখবো কী করে? একটাই উপায়, মোবাইলের সেই টর্চ। অনেক সাহস করে ঠাকুরের নাম নিয়ে প্রথমে ওই ছোটো জায়গাটা, মানে খাটটা যেটা লম্বা জায়গা থাকে, ছোটো জায়গা যেটা, আমি ওদিক দিয়ে প্রথমে মুখটাকে জাস্ট নামিয়ে, প্রথমে তো টর্চটা আগে নামাই, নিজে দেখার ক্ষমতা ছিল না, সাহস ছিল না, যেটা স্বাভাবিক। তারপরে অনেক কষ্ট করে আমি ছাট করে একবার তাকিয়ে আবার ফেরত চলে আসি, মানে পুরোপুরি দেখিনি আর কি, যদি বাই চান্স কিছু বেরিয়ে আসে। তো তারপরে আবার সাহস করে মুখটা পেছনে দিই, এবং আমি যেটা দেখলাম সেটা জানি না কতটা, আমি এখনও কনফিউজ ব্যাপারটা নিয়ে, বাট সেই সময় যেটা দেখেছিলাম সেই ছবিটা এখনও আমার কিন্তু মানে আমার চিন্তাধারায় বলো, আমার চোখের সামনে বলো, এখনও চোখ বন্ধ করে সেটাই দেখতে পাই। সেটা হচ্ছে কিছু জিনিস এলোমেলোভাবে ছিল, একটা লাল কিছু, হ্যাঁ খাটের তলায়, রাইট, খাটের তলায় একটা লাল কিছু ছিল, একটা গোল মতন কিছু দেখতে পেলাম, আর একটা ফ্রেম, ফটো ফ্রেম টাইপের কিছু ছিল। তো আমি এই পাশ থেকে ঠিক করে দেখা যাচ্ছিল না, যেহেতু ছোটো সাইড ছিল, অনেকটা দূরে, মাঝামাঝি, খাটের মাঝামাঝি মোটামুটি পজিশনে। আমি তখন ডিসাইড করলাম যে আর কিছু যখন নেই, তো উল্টোপাল্টা জিনিস হয়তো কিছু রাখা আছে, অনেকেই তো হোটেলে আসে, বা ওরা হয়তো পরিষ্কার করেনি, আমি তাই ভেবেছি। আমি আবার কনফার্ম করার জন্য যেটা লম্বা সাইড ওদিক থেকে আবার আমি লাইটটা দিলাম। এবার আমি পরিষ্কার দেখলাম, এবং এটা পরিষ্কারই দেখেছি সেই সময়। সেটা হচ্ছে একটা লাল কাপড়ের মধ্যে কিছু মোড়ানো ছিল, একটা ভাঙা ফটো ফ্রেম ছিল, যেটা গ্লাসগুলো ভাঙা, আচ্ছা, এবং একটা লেবু ছিল, শুকনো, অবভিয়াসলি, মানে শুকিয়ে গেছে লেবুটা একদম। আমি কিন্তু এটা অরিজিনালি দেখেছি সেই সময়। আমি তখন দেখলাম যে আর কিছু নেই, আমি ক্যাজুয়ালি ভাবলাম যে না, হতেই পারে কেউ হয়তো জিনিসপত্র রেখে দিয়েছে। আমি তারপরে বিছানায় গিয়ে অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করতে করতে কখন আমার ঘুম চলে আসে আমি নিজেও জানি না। কিন্তু সকালে আমি একটা ঝটকা মেরে, মানে তখন কটা বাজে, হয়তো 8টা 8:30 হবে, আমি একদম মানে হড়বড়িয়ে উঠলাম আর কি, একদম আমার তখন ঝাঁকুনি মেরে উঠলাম আর কি, যে না অনেক রাত্রে হয়ে গেছে, এবার আমাকে পালাতে হবে, এখানে আর থাকা যাবে না। তারপরে তখন ভাবলাম যে না একবার দেখি তো কী ছিল খাটের তলায়, কারণ সারাতে তো সাহস হয়নি অবভিয়াসলি সেই সময়, কী ছিল না ছিল, শুধু জিনিসপত্রগুলো দেখেছিলাম। কিন্তু আশ্চর্য একটা কথা বলবো, হয়তো বিশ্বাস করবে কিনা তোমরা আমি জানি না, হয়তো আপনারাও বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমি যখন সকালে দিনের বেলা উঠে যখন খাটের তলাটা দেখি না, কিচ্ছু ছিল না,
মানে কিচ্ছু ছিল না, অথচ আমার দরজারও কিন্তু হোটেলের দরজা কিন্তু আমি নিজের থেকে ভিতর থেকে বন্ধ, এবং সেখানে কোনো এন্ট্রান্সের জায়গাও নেই। ঘরের ভেতরে তুমি না, ছাড়া তো কেউ নেই? আর কেউ নেই, আমি ঘরের ভিতরে। মানে আগের দিন রাতে যে তুমি খাটের তলায় ওই লাল পোটলা মতো দেখলে, ওগুলো কিছু নেই? এক্স্যাক্টলি, ওগুলো কিচ্ছু ছিল না, টোটালি, মানে ইট ওয়াজ নাথিং, টোটালি ব্ল্যাঙ্ক। আমি নিজেকে কোয়েশ্চেন করলাম, হাউ ইজ ইট পসিবল? আমি রাতে নিজের চোখে দেখেছি, এটা কি করে হয়? আমি কি ঘুমোচ্ছিলাম নাকি আমি সব কিছুই উল্টোপাল্টা দেখেছি? এখনও পর্যন্ত যদি আমি নিজেকে জিজ্ঞেস করি আমি কি আদৌ জেগেছিলাম? কিন্তু যখন আমি ফিল করি যে না, আমি খালি পায়ে দৌড়ে করিডোরে গেছি, তো এগুলো তো স্বপ্ন হতে পারে না। আর ওই যে ভয় পেয়ে দৌড়ে লাফ মারা, এগুলো তো স্বপ্ন হতে পারে না। লাইট জ্বালিয়ে বাইরে চলে আসলে, ইয়েস অবভিয়াসলি, আবার ওই দরজাটাকে খুলে দেখলে যে পেছনে কেউ আছে নাকি, অবভিয়াসলি। এবং সেই সময় আমি যখন দেখলাম যে আমি তাড়াহুড়োর সময় রাত্রেবেলা হয়তো আমার পাশ বালিশ নিয়ে ঘুমানোর ইচ্ছা থাকে আর কি, মানে সবসময় পাশ বালিশ ছাড়া ঘুমাতে পারি না। তো আমি কী করতাম, আমার একটা বাঙালিদের একটা খুব বাজে অভ্যাস। তো আমি কী করতাম, হোটেলে তো আর পাশ বালিশ পাওয়া যায় না, আমি ওই যে ঢোল ব্যাগগুলো হয় না, ওগুলো একটা ক্যারি করতাম। ওটার মধ্যে আমার জিনিসপত্রগুলো ব্যাগ এগুলো নিয়ে, হ্যাঁ ডাফল ব্যাগ, রাইট, ঢোল ব্যাগ বলে ওগুলো বাঙালিতে। তো ওটার ভিতরে আমি সব কাপড় চোপড় নিয়ে ওটাকে আমি অ্যাজ এ কোলবালিশ ইউজ করতাম। ওটা কিন্তু নিচে পড়েছিল, ওটা কিন্তু আমার না, সেটা না ধরে নিলাম যে শোয়ার জন্য হয়তো কোনো কারণবশত ওটা নিচে পড়ে গেছে, ধরে নিলাম। কিন্তু রাতে যেই জিনিসগুলো তুমি দেখলে খাটের তলায়, সকালবেলায় সেগুলো নেই একদম। মানে জানি না এটা কি কোনো মানে তুকতাকে জিনিস, জানি না, তন্ত্রমন্ত্র বা কি কিছু আমি একদমই জানি না। এখনো আমি যদি বলো, এখনো আমি জানি না কি করে হলো, কেন হলো, কিভাবে হলো। যখন দাদা বলছিল তখন আমি শুনতে ভাবছিলাম যে একটা হোটেলে তো এটা সম্ভব না, হোটেলের রুম তো পরিষ্কার থাকার কথা। এখন তখন আমি ভাবি যে না, হয়তো কিছু একটা ছিল। আমি কিন্তু নিজে যেটা দেখেছি, নিজে যেটা ফিল করেছি, সে যে যাই বলুক, যে যাই ভাবুক, আমি জানি সেটা কতটা সত্যি আমার জন্য। পরে কি তুমি হোটেল স্টাফদের জিজ্ঞেস করো? আমি অবভিয়াসলি, আমি যখন, কারণ অবভিয়াসলি আমাকে তো জিনিসটা বলতেই হবে। আমি যখন হোটেলটা চেক আউট করি, সঙ্গে সঙ্গে আমি সকালে উঠি, জাস্ট স্নান টান সেরে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যাই, নিচে রিসেপশনে যাই। রাতে যে ছেলেটা ছিল সেটা ছিল না, সেই ছেলেটা ছিল না, হয়তো নাইট ডিউটি ছিল, চলে গেছে, অন্য একটা লোক ছিল। তোকে বললাম, ভাইয়া कल रात को मैंने इतना बुलाया आप लोगों में, ऊपर क्या कोई नहीं रहता है, कोई रूम में कोई गेस्ट नहीं है। हमारे दिखे अबाक चौके ताकलो, ताकि बोलो रात को कितने बजे? मुझे ऐसा कोई टाइम याद नहीं है, 2-2:30 बज रहा होगा। नहीं, आपका तो कोई आवाज़ ही नहीं था, मैं तो नीचे ही सोता हूँ। আমি বলি উপর कोई रूम में? বলেন তখন আমি জানতে পারলাম ওই হোটেলের ওই করিডোরে কোনো রুমই বুক ছিল না। তখন আমি বললাম अगर कोई भी रूम बुक नहीं था तो आप मेरे को लास्ट वाला रूम क्यों दिया? তখন ওর রিপ্লাই ছিল, क्यों कुछ हुआ क्या? তো আমি জানি না কেন ওই রিপ্লাইটা, কেন কোশ্চেনটা করলো। আমি বললাম क्यों, कुछ होने वाला कुछ ऐसा कुछ है क्या? नहीं आप एक काम कीजिए, आप चेकआउट कर लीजिए। ও ওটাকে আমাকে আর এক্সপ্লেন করলো না। এই তো প্রশ্নটাই তো অদ্ভুত না? হ্যাঁ, ও বললো যে, ও যখন কোশ্চেনটা করলো না আমাকে, क्यों कुछ हुआ क्या, তার মানে কি ও এক্সপেক্ট করছিল জিনিসটা নিয়ে, হয়তো ওরাও ফিল করেছে সেই জিনিসটা। বাট যে কোনো বোর্ডারকে ওরকম করে একটা রুম দেখবে, জানি না, মানে আমি একটা কথা বলছি তোমাকে, যেটা আমিও ফিল করেছি। এর পরের থেকে আমি সব জায়গায় যাই, সব কোনো কিছু যাই, আমি না কোনো জায়গায় গেলে একটা নেগেটিভ ভাইব পাওয়া যায়। তুমি কারোর বাড়িতে যাও, কারো কোনো হোটেলে যাও বা কোনো জায়গায় যাও, সেটা ভৌতিক না হতে পারে, একটা নেগেটিভ তুমি কিন্তু ভাইব পাবে। তোমার সেই জায়গায় যদি নেগেটিভ হয়, তুমি কিন্তু নেগেটিভ ভাইব 100% পাবে। ঢুকতেই তুমি একটা আইদার কোনো একটা বাজে গন্ধ, বা ঢুকতে তোমার অস্বস্তি বা কোনো একটা নেগেটিভিটি সেই জায়গাটা তুমি ফিল করতে পারবে। আর আমি মনে করি সেই জায়গাটায় তোমার নাইট স্টে করাটা উচিত না, যেটা আমি করি এখন থেকে। তারপরের থেকে আমি যেটা করি, আমি তারপরের থেকে মোটামুটি, আমার তো ট্যুরিং জব ছিল, মাসে প্রায় 15-20 দিন আমি বাইরেই থাকতাম। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস আগামী প্রায় 1.5-2 বছর আমি কিন্তু লাইট না অফ করে ঘুমাতে পারিনি। আমি লাইট না মানে কি, অনেকে নাইট বাল্ব জ্বালায়, আমি নাইট বাল্ব না, পুরোপুরি টিউব লাইট জ্বালিয়ে ঘুমোতাম। নাইট বাল্ব জ্বালানোটা মনে হয় আরও পরিবেশটা ভয়ঙ্কর করে দেয়। হতে পারে, বাট আমি প্রায় 1.5-2 বছর সেই ঘটনার, আমি যত হোটেলে থেকেছি, আগে তো ঢুকে আমি দেখেছি যে রুমটার মধ্যে কোনো নেগেটিভ ফিল হচ্ছে কি না, যদি হয় আমি রুম চেঞ্জ করে দিয়েছি, অন্য জায়গায় গেছি, বা আমি প্রত্যেক রাত আমি নাইট
লাইট পুরোপুরি বাল্ব মানে টিউব জ্বালিয়ে আমি ঘুমোতাম। আস্তে 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 ফ্রম দ্য মানে আস্তে বলতে পারো যে মানে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে আমি সেই ঘটনাটাকে ভুলে গেছি আস্তে আস্তে নিজেকে, যেটা হয় মানুষের ক্ষেত্রে। এখন কোনো ইস্যু নেই, আর ইন ফিউচারও আমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি। ওই একটাই ঘটনা যেটা আপনাদের সবার সঙ্গে আমার শেয়ার করার ইচ্ছা ছিল, আর বলছিলেন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তো আর কোথাও পাবো কিনা জানি না, তাই শেয়ার করলাম। জানি না কীরকম লাগলো আপনাদের। এই ঘটনা দুটো আপনারা শুনলেন, আমরাও শুনলাম আপনাদের সাথে। প্রথম যেই ঘটনাটা শুনলাম স্মৃতিমানের বাবার ঘটনাটা, সেটাও স্কেরি, কিন্তু পরের যে ঘটনাটা যেটা তোমার সঙ্গে ঘটেছিল, আমি জানি না সেটা কি ছিল সেই রাতে, খাটের তলায় বা কী ছিল, এবং যেই জিনিসগুলো পড়েছিল সেটা কোনো টুকটাক বা সেই ধরনের জিনিস না, কারণ ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে অনেকটা তাই সিম্বলাইজেস মানে সিম্বলাইজ করে নিতে পারি যে লেবুটা খাবার জন্য নিয়ে এসেছিল বা কি কি, কিন্তু ওই ভাঙা ফটো ফ্রেম বা মানে কম্বিনেশনটা একটু উইয়ার্ড না, মানে ভীষণ ভীষণ একটা ভাঙা ফ্রেম সঙ্গে একটা লাল লাল কাপড়ের একটা কিছু একটা, ধরে নিলাম সেটা শালু হতে পারে, লাল শালু হতে পারে, এবং তার সঙ্গে একটা লেবু, একটা সুন্দর লেবু, যেটা হয়তো কখনো ইউজ করা হয়েছে কোনো কারণে, এবং সেটা তো মানে অক্ষত অবস্থায় অবভিয়াসলি কি একটা তন্ত্র টাইপের একটা যেন কেমন যেন একটা, আমরা জানি না, বলতে পারবো না, তোমারও কোনো আইডিয়া নেই ওটা কি ছিল অবভিয়াসলি। তবে উইয়ার্ড পার্ট হচ্ছে যে পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলে তখন সেখানে কিছু ছিল না, একদম উবে গেছে, দরজা বন্ধ। আমি দেখলাম দরজা বন্ধ, সবকিছু বন্ধ, আমি ছাড়া রুমে কেউ নেই। যেখানে রাত্রে কাউকে ডেকে পাওয়া যায় না, সে এসে রাতের বেলা শুধু খাটের তলার থেকে ওগুলোই কেন সরাতে যাবে, ভেতর থেকে আর ঢুকবে কি করে, দরজা তো বন্ধ। এক্স্যাক্টলি। এবং এই সবকটা জিনিসের সঙ্গে দ্য লাস্ট নেল ইন দ্য কফিন হলো যে যখন তুমি ওই হোটেলের স্টাফকে যখন তুমি বললে এই কথাটা, कुछ हुआ है क्या आपके साथ? এই কোশ্চেনটা কিন্তু মানে এইটাও মানে ইটস লাইক ওই জন্য বললাম যে লাস্ট নেল ইন দ্য কফিন ব্যাপারটা আমাদের ছোট বুদ্ধিতে হয়তো কুলালো না, আমরা হয়তো বুঝতে এখনো পারিনি যে ওটা কি ছিল সেদিন। আপনারা যদি এটার কোনো একটা ডেপিকশন পান বা কোনো রকম এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে থাকে, প্লিজ আমাদের কমেন্টে জানাবেন। তোমার কিছু বলার আছে? না। ওকে, সো আর এই এপিসোডটা ড্র্যাগ করব না, এটা এখানেই শেষ করব আজকে। থ্যাংক ইউ স্মৃতিমান, তোমার সময় নিয়ে তুমি আমাদের এখানে আসলে স্টুডিওতে। কাউচ টুডে। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ, এটাই বলতে পারি। থ্যাংক ইউ, আবার দেখা হবে। থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড যে তোমরা আমাকে ডেকেছো, এরকম একটা ইনিশিয়েটিভ তোমরা শিলিগুড়ি বুকে নিয়েছো। এটার জন্য আমি মনে করি যে তোমাদেরকে থ্যাংক ইউ বলা উচিত, বা আমার মতো যারা আপনাদের কেউ যদি চান নিজেদের এরকম স্পুকি কিছু শেয়ার করতে, এরকম একটা প্ল্যাটফর্ম ওনারা এত সুন্দর তৈরি করেছেন, আমার মতে সেটা সদ্ব্যবহার করাটাই উচিত। একদমই। আমার মনে হয় অনেকটা পার্ট আমার যে কথাগুলো বলার সেগুলো স্মৃতিমান বলেই দিল। সুতরাং আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে প্লিজ আমাদের এখানে এসে আপনারা শেয়ার করতে পারেন, এই প্ল্যাটফর্মটা আপনাদেরই জন্য। সো সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। এপিসোডটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর কমেন্ট সেকশন তো থাকলোই। আজকে বিদায় নিই আমরা সবাই। থ্যাংক ইউ এবং এভরিওয়ান। আগামী এপিসোডে আবার দেখা হবে আপনাদের সাথে, ঠিক এই প্ল্যাটফর্মে, এই সিরিজ যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন।